তাহলে অসমযোজী বন্ধন বা অসমযোজী যৌগের উদাহরণ দেব অনেকগুলো। উদাহরণ, অসমযোজী বন্ধন থাকলেই সেই যৌগগুলোকে অসমযোজী যৌগ বলে। আর আমি কি বলেছিলাম, সবগুলোই অসমযোজী বন্ধন হবে না একটা অসমযোজী যৌগে, অন্তত একটা থাকবে অসমযোজী বন্ধন, অন্তত একাধিকও হতে পারে, তবে সবগুলোই হয় না। যেমন প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি বা দেব, অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন আমরা জানি NH4+ কে বলা হয় বা অ্যামোনিয়াম ক্যাটায়ন। কীভাবে তৈরি হয়? অ্যামোনিয়ার সাথে, অ্যামোনিয়াটাকে আমি এই স্টাইলে লিখলাম, তিনটে সমযোজী বন্ধন আছে অ্যামোনিয়াতে, আর নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে। সেই লোন পেয়ারটা অ্যাকচুয়ালি মাথার ওপরে থাকে, আমি এখানে দেখাচ্ছি। এবার এই নাইট্রোজেনের দেখো অষ্টক পূর্তি আছে, অর্থাৎ নাইট্রোজেন যদি তুমি আলাদা করে নাইট্রোজেনের লুইস ডট স্ট্রাকচার ড্র করো, অ্যামোনিয়া লুইস ডট স্ট্রাকচার ড্র করো, তাহলে বুঝতে পারবে যে নাইট্রোজেনের প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে আর দ্বিতীয় কক্ষে 5টা ইলেকট্রন থাকে। এটা প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 5টা। এখন এই নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন, কটা ইলেকট্রন তার চাই অষ্টক পূর্তির জন্য? 3টে ইলেকট্রন তার চাই। তাহলে সে 3টে হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে নিলে তার অষ্টক পূর্তি হয়ে গেল। অ্যামোনিয়া নাইট্রোজেন অষ্টক পূর্তি আছে, হাইড্রোজেনগুলো ডিউপ্লেট ফুলফিল আছে। এ যদি একটা H+কে দেখতে পায়, এবার দেখো H+এর কোনো ইলেকট্রনই নেই, ফাঁকা, তখন নাইট্রোজেন নিজের লোন পেয়ারটাকে ডোনেট করবে। ডোনেট করার পর যে যৌগ বা যে আয়নটা তৈরি করবে সেখানে একটা কোঅর্ডিনেট বন্ড থাকবে, অ্যারো দিলাম নাইট্রোজেন থেকে হাইড্রোজেনের দিকে। তৈরি হলো NH4+ আয়ন, যেটাকে থার্ড ব্র্যাকেটে আমি রাখলাম আর H+টাকে মাথায় লিখে দিলাম। এটা NH4+ আয়ন। এই যে আয়নটা, এখানে কোঅর্ডিনেট বন্ড আছে, এটা এক্সাম্পল হয়ে গেল। এছাড়া আরও এরকম আছে আয়ন, সেগুলো আমি পরে দেখাবো। 2 নম্বর একটা আয়ন দেখাচ্ছি, যার নাম হচ্ছে, নামটা তোমরা বলবে, আমি এখানে দেখাচ্ছি, H3O+। কি নাম হবে এটার? হাইড্রক্সিনিয়াম আয়ন, বা এটাকে হাইড্রোনিয়াম আয়ন বলে। হাইড্রক্সিনিয়াম বলে, হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোনিয়াম ক্যাটায়ন। কীভাবে তৈরি হয়? H2O, জল, জলটাকে আমি এরকমভাবে লিখলাম, অক্সিজেনের 2টো বন্ধন আর কটা লোন পেয়ার থাকবে তাহলে? যেমন এখানে নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে অ্যামোনিয়াতে, অক্সিজেনে কটা লোন পেয়ার থাকবে? 4টে ইলেকট্রন থাকবে। লোন পেয়ার বলা হয় 2টো ইলেকট্রন নিয়ে একটা লোন পেয়ার। লোন পেয়ার কাকে বলে জানি তো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে বলা হয় লোন পেয়ার, যেটা বন্ধনে অংশগ্রহণ করে না, ওই পরমাণুর মাথায় থাকে। একটু বলে দিই, আমি দেখলাম কালকে কিছু স্টুডেন্ট লোন পেয়ার আর বন্ড পেয়ার ব্যাপারটা জানে না, তোমাদেরকে একটু বলে দিই, অনেকে জানো হয়তো, তাও বলে দিচ্ছি। এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমি দেখালাম 2টো ওপরে লিখেছি আর 1, 2, 3, 5টা ইলেকট্রন যোজ্যতা কক্ষে আছে। এখন এর সাথে যদি হাইড্রোজেন 3টে থাকে, তারা একটা করে ইলেকট্রন নিজের যোজ্যতা কক্ষে রেখেছে। নাইট্রোজেন অষ্টক পূর্তির জন্য এইখানে ইলেকট্রন শেয়ার করলো, এইখানে একটা করলো আর এইখানে একটা করলো, 3টে বন্ধন তৈরি হলো, যেটাকে অ্যামোনিয়া বলি আমরা। আর আমরা জানি যে
একটা বন্ধন হতে গেলে দুটো ইলেকট্রনের প্রয়োজন হয়। দেখো এখানে একটা হাইড্রোজেনের ইলেকট্রন, একটা নাইট্রোজেনের। এই যে ইলেকট্রনগুলো আছে হাইড্রোজেন আর নাইট্রোজেনের বা এই বন্ধনের যে ইলেকট্রন আছে তাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন অর্থাৎ বন্ধনের যে ইলেকট্রন তাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। আর এই যে মাথায় আছে নাইট্রোজেনের মাথায় বা এরকম যদি কোনো পরমাণুর মাথায় ইলেকট্রন থাকে, মাথায় লিখতে পারি আমরা, পাশেও লিখলে কোনো সমস্যা নেই, তবে মাথায় সাধারণত দেখানো হয়, ওপরে দেখানো হয়। এইটা যেটা বন্ধনে অংশগ্রহণ করেনি, নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছে, একে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। এটাকে কি বলবো আমরা? লোন পেয়ার ইলেকট্রন, যাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। বন্ধন ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর দুটো ইলেকট্রন নিয়ে একটা পেয়ার হয়। তখন যখনই জিজ্ঞাসা করলাম যে অক্সিজেনে কটা লোন পেয়ার আছে, তুমি বললে চারটে। চারটে ইলেকট্রন আছে, তার মানে দুটো লোন পেয়ার আছে। এখন অক্সিজেনের যদি এই H2O যৌগে যদি জিজ্ঞাসা করি কটা বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার ইলেকট্রন কটা আছে? দুটো বন্ড পেয়ার আছে, দুটো বন্ড পেয়ার ইলেকট্রন দুটো আছে। একটা বন্ড দুটো বন্ড, তাহলে দুটো বন্ড যদি থাকে তাহলে দুটো বন্ড পেয়ার ইলেকট্রন আছে। এখন এই যে H2O যখন এই H+ কে দেখতে পাবে তখন আবার একটা লোন পেয়ার তাকে ডোনেট করবে। যদি একটা লোন পেয়ার ডোনেট করে তাহলে এরকমভাবে একটা বন্ড পাবো, যেটা আমি এখানে একে দেখাচ্ছি। দুটো তো বন্ড ছিল, আর একটা বন্ড অ্যারো দিলাম, কোঅর্ডিনেট বন্ড দেখালাম। একটা লোন পেয়ার আছে। এবার এইখানে যেহেতু অক্সিজেন ইলেকট্রন দান করেছে, আমি এখানে একটা প্লাস লিখে দিলাম। এরকম দেখাতে পারি, বা আমি এটাকে এরকমভাবেও দেখাতে পারি। তিনটেই সমযোজী বন্ধন এরকম দেখিয়ে দিলাম। এই স্ট্রাকচারগুলো ধীরে ধীরে তুমি শিখে যাবে কীভাবে তৈরি হচ্ছে। এইখানে মাথায় প্লাস দিয়ে দিলাম। এরকমভাবেও করতে পারি। এরকম অনেকগুলো উদাহরণ আছে আমাদের, আর একটা দুটো দেখাচ্ছি, তারপর বাকিগুলো তোমরা নিজে থেকে করবে বই থেকে হেল্প নিয়ে। BF4- এটা নাম হচ্ছে ফ্লুরোবোরেট আয়ন। ফ্লুরোবোরেট আয়ন কীভাবে তৈরি হয়? BF3 যেটাকে বোরন ট্রাইফ্লুরাইড বলা হয়, সেই বোরন ট্রাইফ্লুরাইডে দেখো বোরন একটা বন্ড পেয়ার, দুটো বন্ড পেয়ার, তিনটে বন্ড পেয়ার, মানে টোটাল 6টা ইলেকট্রন বোরন পাচ্ছে। তিনটে বন্ড পেয়ার, বন্ড মানে কি 6টা ইলেকট্রন, তাহলে 6টা বন্ড পেয়ার ইলেকট্রনের আছে। অষ্টক পূর্তির জন্য কটা প্রয়োজন? আর দুটো প্রয়োজন। একটা ভেবে নাও F- আয়ন আছে, যেটা ফ্লুরাইড আয়ন বলি আমরা। সেই ফ্লুরাইড আয়ন কি করবে? ইলেকট্রন মানে ওই আয়নটা নিজের নেগেটিভ চার্জটাকে একে ডোনেট করবে। তাহলে যে আয়নটা পাবো সেটা হচ্ছে BF4-। BF4- আমি কীভাবে দেখাচ্ছি ছবিটা? এই ছবিগুলো এখন আপাতত মনে রাখো কীভাবে আমি ড্র করছি, পরে তুমি জেনে যাবে যে কীভাবে স্ট্রাকচারগুলো ড্র হয়। স্ট্রাকচার আছে আমাদের সিলেবাসে, কোভ্যালেন্ট কম্পাউন্ডের স্ট্রাকচার ড্র করা আমাদের সিলেবাসে আছে। এখন যেহেতু এমন জায়গায় আছি সেখানে মুখস্থ আমাকে করে রাখতে হচ্ছে, পরবর্তীকালে মুখস্থ রাখতে হবে না, নিজে নিজে শিখে যাব, মানে এগুলো কীভাবে নির্ণয় করতে হবে শিখে যাব। এইটা আমি দেখাতে পারি, বোরনের মাথায় নেগেটিভ চার্জ দেখাতে পারি, বা আবার ওই রকমভাবে থার্ড ব্র্যাকেটের বাইরেও দেখাতে পারি এরকমভাবে। 1 2 3 তিনটেই সমযোজী বন্ধন দেখিয়ে দিলাম। H লিখে দিচ্ছি ভুল করে, F হবে। থার্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস লিখে দিতে পারি। এগুলো এখন তোমাকে একটু মনে রাখতে হবে, পরবর্তীকালে তুমি এই স্ট্রাকচারগুলো ড্র করতে শিখে যাবে।
একটা অ্যাসিডের দেখাই, নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখাচ্ছি আমি একবারে। এবার যৌগটা দেখাচ্ছি একদম। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখালাম এখানে। নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, 3টে অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা ডবল বন্ডেড অক্সিজেন থাকে, একটা কোঅর্ডিনেট বন্ড অক্সিজেন, আর একটা OH থাকে। অক্সিজেনের সাথে হাইড্রোজেন একটা সিঙ্গেল বন্ড থাকে। যেখানে অক্সিজেন ডবল বন্ড করে, অর্থাৎ দুটো বন্ধন করবে এইভাবে, বা এইদিকে একটা এইদিকে একটা, দেখো অক্সিজেনের 4টে ইলেকট্রন আছে আর দুটো চাই, তার মানে দুটো লোন পেয়ার থাকবে। আর যেখানে কোঅর্ডিনেট বন্ড করবে সেখানে ইলেকট্রন দুটো গ্রহণ করছে কোঅর্ডিনেট বন্ডের সাহায্যে, তাহলে অষ্টক পূর্তির জন্য আর 6টা ইলেকট্রন চাই, 3টে লোন পেয়ার থাকবে। যেখানে কোঅর্ডিনেট বন্ড দেখবে অক্সিজেন 3টে লোন পেয়ার। আর অক্সিজেন যদি এরকম থাকে সিঙ্গেল বন্ড, তাহলে অক্সিজেনের মাথায় একটা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ দিয়ে দুটো ইলেকট্রন লিখে দেবে, আর এইদিকে দুটো লোন পেয়ার। এই বন্ডটাকে এরকম ভাবে দেখাতে পারি, কোঅর্ডিনেট বন্ডটাকে নাইট্রোজেনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস। সালফার ট্রাই অক্সাইডের স্ট্রাকচার দেখিয়েছি। সেই সালফার ট্রাই অক্সাইডে কি দেখালাম, কেন্দ্রীয় পরমাণু সালফার, সালফার কেন্দ্রীয় পরমাণু, একটা কোঅর্ডিনেট বন্ড, এদিকে একটা কোঅর্ডিনেট বন্ড অক্সিজেন থাকে, আর ডবল বন্ড অক্সিজেন থাকে। ডবল বন্ডের যেটা আছে সেখানে লোন পেয়ার থাকবে দুটো, আর কোঅর্ডিনেট বন্ড সেখানে 3টে লোন পেয়ার থাকবে। আর BF3-র সাথে অ্যামোনিয়ার একটা বিক্রিয়া হলে অ্যাডাক্ট বলে একটা যৌগ তৈরি হয়। অ্যাডাক্ট যৌগ বা জুতো যৌগ বলা হয় যেটাকে, যেখানে নাইট্রোজেন ইলেকট্রন দান করছে আর বোরন গ্রহণ করছে। নাইট্রোজেনের অক্টেট ফুলফিল হওয়ার পর একটা লোন পেয়ার আছে, যেহেতু লোন পেয়ার অফ ইলেকট্রন, আর বোরনের অষ্টক পূর্তি হয়নি, একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে বোরনের। আমি বলেছিলাম যে যে ডোনেট করবে তার অন্তত একটা লোন পেয়ার থাকতে হবে, যে গ্রহণ করবে তার ফাঁকা কক্ষক থাকতে হবে। নাইট্রোজেন ইলেকট্রন ডোনেট করবে, বোরন সেটা গ্রহণ করে এই যৌগটা তৈরি হবে, যেখানে নাইট্রোজেন আর বোরনের মধ্যে একটা কোঅর্ডিনেট বন্ড থাকবে। এদেরকে বলা হয় অ্যাডাক্ট যৌগ বা জুতো যৌগ। বা এরকম ভাবেও দেখাতে পারি, নাইট্রোজেনের মাথায় প্লাস আর বোরনের মাথায় মাইনাস, এরকম ভাবে দেখাতে পারি। আর এইভাবে দেখাবো যে যে ডোনেট করছে সেই অ্যাটমটা হচ্ছে প্লাস, আর যে গ্রহণ করছে সেটা মাইনাস, আর এরকম কোঅর্ডিনেট বন্ড দেখাতে পারি। এগুলো বাড়িতে করবে। H2SO4 যেটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড, H2SO3 সালফিউরাস অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড, আর H3PO3 ফসফরাস অ্যাসিড, আর H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড। লুইস অ্যাসিড বলা হয় যারা ইলেকট্রন গ্রহণ করে, লুইস অ্যাসিড, আর যারা ইলেকট্রন ডোনেট করে লুইস বেস। একদম লাস্ট যে যৌগটা দেখাচ্ছি, এখান থেকে একটা কোশ্চেনও থাকে, 7 নাম্বার যৌগ AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কোশ্চেনটা কি থাকে, কোশ্চেনটা লিখে নাও একটু। AlCl3 ডাইমার গঠন করে কেন? ডাইমার ব্র্যাকেটে লিখে রাখো Al2Cl6 ডাইমার গঠন করে কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন? AlCl3 Al2Cl6 অবস্থায় থাকে কেন? এটা কোশ্চেন দেয় পরীক্ষায়, এটা আমি বলে দিচ্ছি, শুনে নাও। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে যৌগটা আছে সেখানে তো একাধিক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণু আছে। একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখালাম AlCl3। এখন দেখো 3টে ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন সে করেছে, আর ক্লোরিনের মাথায় কটা লোন পেয়ার থাকে জানি আমরা, 3টে লোন পেয়ার, 6টা ইলেকট্রন, 3টে লোন পেয়ার আছে। অ্যালুমিনিয়াম যে কেন্দ্রীয় পরমাণু আছে সেই অ্যালুমিনিয়ামে অষ্টক পূর্তি হয়েছে কি? 3টে বন্ধন আছে, তাহলে কি অষ্টক পূর্তি হয়েছে? 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে, সেক্স স্টেটে আছে। এখন কি করে, পাশে আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি ড্র করছি,
এইখানে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ড্র করলাম, পাশাপাশি দুটো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণু, এই ক্লোরিন কি করবে, ইলেকট্রন ডোনেট করবে অ্যালুমিনিয়ামকে, কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, আমি কালার দিয়ে দেখাচ্ছি, কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, আর এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামের সাথে একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো। এই কোঅর্ডিনেট বন্ড ফর্ম করার পেছনে কারণটা কি, অ্যালুমিনিয়ামগুলো অক্টেট ফুলফিল হয়ে যাবে। এইভাবে যৌগ গঠন করার ফলে স্ট্রাকচারটা কি হয়ে গেছে, একটা ডাইমার ফর্ম করে গেছে, Al2Cl6। তাহলে অষ্টক পূর্তির জন্য, যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামগুলো অষ্টক পূর্তি নেই, ইনকমপ্লিট অক্টেট আছে, সেক্সটেটে আছে, সেই জন্য পাশের যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণু আছে ক্লোরিন থেকে এক জোড়া ইলেকট্রন নেয়, কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে এইভাবে Al2Cl6 গঠিত হয়, সেই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসাবে থাকে। এইটুকু বললেই যথেষ্ট। তড়িৎযোজী, সমযোজী আর অসমযোজী বন্ধন থেকে আর অসমযোজী যৌগ থেকে যে কোশ্চেনগুলো দেয় সেগুলো একটু বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন লিখে রাখো, তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজীর যৌগের বা বন্ধনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলি লেখো। 3 প্রকার বন্ধনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো। দুটো করে অন্তত জেনে নিলেই হবে। আর একটা কোশ্চেন লেখো, একটি যৌগের উদাহরণ দাও, ইম্পর্টেন্ট এটা, পরীক্ষায় প্রায় দেয়। উদাহরণ দাও যেখানে 3 ধরনের বন্ধন দেখা যায়। আগের দিন বলেছিলে। হ্যাঁ ঠিক আছে, লিখে রেখে দাও, তাহলে লিখে রেখে দাও আর একবার। তাহলে এটা আগের ভিডিওতে যেহেতু বলা আছে ওইখান থেকে দেখে নিতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও 10 ইয়ার্সে দেয়, সালের কোশ্চেনগুলোতে দেখবে, নিম্নলিখিত অণু ও আয়নগুলিতে বন্ধনের প্রকৃতি উল্লেখ করো। কি ধরনের বন্ধন আছে সেগুলো একটু বলে দিতে হবে শুধু, তাহলেই হবে। আমি বলছি যৌগগুলো লিখে লিখে রাখো, লিখে নাও। NaH সোডিয়াম হাইড্রাইড, কমা H2O NH4Cl H2O2 BCl3 CH4 NH4 plus SiH4 H3O plus Na2O2 CaC2, CaC2টা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, CCl4 KH H3O plus
HF2 মাথায় মাইনাস, BH4 মাথায় মাইনাস, CaH2 ক্যালসিয়াম হাইড্রাইড, NH4Br, এগুলো করলেই হবে। তোমাকে কি বলতে হবে যে এই যে যৌগগুলো আছে, এতগুলো তো দেয় না, দুটো বা একটা দেয়, তার মধ্যে বন্ধনের প্রকৃতি কি রূপ হবে। যেমন একটা উদাহরণ দিয়ে এটা আলোচনা করছি, NaH পরীক্ষায় দিল যে NaH এ বন্ধনী প্রকৃতি কি রূপ, তাহলে তুমি কি বলবে কি ধরনের বন্ধন দেখা যায় NaH এ? তড়িৎযোজী বন্ধন দেখা যায়, অর্থাৎ NaH ভেঙে গিয়ে Na প্লাস ফর্ম হয় আর H মাইনাস ফর্ম হয়, সোডিয়াম প্লাস আর হাইড্রাইড ফর্ম হয়। তাহলে এদের মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে তড়িৎযোজী বন্ধন বলি, তাহলে তড়িৎযোজী বন্ধন দেখা যায় এখানে। এবার যদি এরকম করে ভেঙে দেখাও খুব ভালোই হবে, খারাপ হবে না। এরকম টাইপের আরো আছে, এখানেই আছে, তুমি খুঁজে বার করবে তড়িৎযোজী বন্ধন আছে এরকম এখানে। না তোমাকে NaNO3 দিয়েছে বা KBF4 দিয়েছে বা CuSO4.5H2 দিয়েছে, যার নাম ব্লু ভিট্রিয়ল। এদের ক্ষেত্রে তোমার 3 ধরনের বন্ধন দেখা যায়, যেমন এখানে আরো 3 ধরনের বন্ধন দেখা যায়, এক্সাম্পল দেওয়া আছে। বলো দেখি এখানে কে কে আছে NH4Cl ছাড়া? NH4Br, এই যে আন্ডারলাইন করলাম বা বক্স করে দিলাম, এইখানে তোমার 3 ধরনের বন্ধনই দেখা যায়। NH4Cl, NH4Br আগে দেখানো আছে, কিভাবে দেখিয়েছিলাম আরেকবার মনে করিয়ে দিচ্ছি। NH4Cl ভেঙে গিয়ে হয় NH4 প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এখানে যে বন্ধনটা আছে সেটা কি? আয়নিক বন্ড বা তড়িৎযোজী বন্ধন। আর NH4 প্লাস কিভাবে তৈরি হয়? অ্যামোনিয়ার সাথে H প্লাসের বিক্রিয়ায় এইখানে যে বন্ডটা আছে অ্যামোনিয়ার সাথে H প্লাসে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। আর অ্যামোনিয়াতে যে বন্ধন আছে হাইড্রোজেনের সাথে, যেটাকে আমি এইদিকে লিখি, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের যে বন্ড আছে সেটা কি? সমযোজী, কোভ্যালেন্ট বন্ড। এরকম ভাবে দেখালে ভালো হয়, নাহলে তুমি বলে দেবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড 3 ধরনের বন্ধন পাওয়া যায়, আয়নিক বন্ড, কোঅর্ডিনেট বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। ঠিক একই রকম ভাবে KBF4 যদি দিয়ে দেয় তোমাকে পরীক্ষায়, KBF4 এ কি ধরনের বন্ধন দেখা যায় উল্লেখ করো, তাহলে কি বলবে? KBF4 প্রথম যে বন্ধনটা দেখা যায় একটু বলো দেখি তোমরা। K প্লাস প্লাস BF4 মাইনাস, এখানে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন দেখা যাচ্ছে। আর BF4টা কিভাবে তৈরি হয় আগেই দেখিয়ে দিয়েছি তোমাকে আমি। BF3 ছিল, তার সাথে F মাইনাস ফ্লুরোবোরেট আয়ন, যেটাকে বলছি ফ্লুরোবোরেট, তাহলে এটা কোঅর্ডিনেট বন্ড। আর BF3 তে কি বন্ড দেখা যায়? ব্রোনের সাথে ফ্লুরিনের কোভ্যালেন্ট বন্ড দেখা যায়। এরকম টাইপের তুমি পাবে। তাহলে বাড়িতে বসে বসে এই কাজগুলো করবে, আমাকে আর পাঠাতে হবে না, এত বেশি মেসেজ চলে আসছে, মোবাইল হ্যাং করে যাচ্ছে। তবে কাজ করবে, আমি বলে দিই কথাটা, কাজ করবে। যদি আমার জিজ্ঞাসা করার ইচ্ছা হয় কোনো দিন, আমি জিজ্ঞাসা করব, নাম ধরে বলবো যে আমাকে হোমওয়ার্কটা দেখাও, এই যেগুলো আছে, যদি না দেখাতে পারো তারপর জানো কি করব আমি। তাই অবশ্যই কাজগুলো করে রাখবে, যখন আমি চাইবো তখন দেখাবে। ডেল্টা প্লাস HF
হাইড্রোজেনটা তড়িৎ ধনাত্মক হয়ে যাচ্ছে কেন? কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি থাকার জন্য বন্ধনের ইলেকট্রনটা সে নিজের দিকে টানছে, ডেল্টা প্লাস তৈরি হচ্ছে, ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে। এখন এফ মাইনাস কি করবে, এই এইচ প্লাসটা যেটা অনেক বেশি পজিটিভ হয়ে গেছে তার দিকে আকৃষ্ট হবে আর একটা বন্ধন তৈরি করবে, যেটাকে আমি এরকমভাবে ডটেড বা এরকমভাবে দেখাচ্ছি হালকা করে। এই যে লাইনটা যেটাকে আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন, এইচ বন্ড বলা হয়, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড। আমাদের পুরো টপিক আছে হাইড্রোজেন বন্ডিং বলে একটা। তাহলে এই যে এইচ এফ টু মাইনাস যেটাকে বলছি বাইফ্লুরাইড আয়ন, এইচ এফ টু মাইনাস বাইফ্লুরাইড আয়ন, এখানে দু ধরনের বন্ধন দেখা যায়, একটা সমযোজী বন্ধন আর একটা হাইড্রোজেন বন্ধন দেখা যায়। এই হাইড্রোজেন বন্ধনের ব্যাপারটা তোমাদের জানা নেই, টপিকটা যেহেতু এখনো পড়ানো হয়নি, শেষের দিকে আছে। তাহলে এখানে দেখা যায় বাইফ্লুরাইডের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন দেখা যায় আর সমযোজী বন্ধন দেখা যায়। কথাটা উঠেছে তাই বলে দিই, কাদের কাদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন দেখা যায়? সাধারণত 3 জনের ক্ষেত্রে দেখা যায় বা 3টে অ্যাটমের ক্ষেত্রে। হাইড্রোজেন যদি ফ্লুরিনের সাথে যুক্ত থাকে তাহলে দেখা যায়, হাইড্রোজেন যদি নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে তাহলে দেখা যায়, আর হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে যুক্ত থাকে তাহলে দেখা যায়। সাধারণত ওই 3টে ক্ষেত্রেই দেখা যায়, একটা দুটো ব্যতিক্রম ছাড়া এই 3টে ক্ষেত্রেই হাইড্রোজেন বন্ধন শুধুমাত্র গঠিত হয়। যেমন H2O2, এই H2O2-র ক্ষেত্রেও দেখা যাবে। ঠিক আছে, মিস করে যাও, এখানে যদি এই হাইড্রোজেন বন্ধন বলতে মিস করে যাও নাম্বার কাটা যাবে না। এখানে কিন্তু না বললে নাম্বার কাটা যাবে, কারণ এই যৌগটা তখনই তৈরি হয় যদি হাইড্রোজেন বন্ধন না হয়, তাহলে এই আয়নটা তৈরিই হবে না। কিন্তু এখানে সমযোজী বন্ধন আছে H2O2-তে, শুধু সমযোজী বন্ধন দেখালেই হয়ে যাবে, বললেই হয়ে যাবে। যদি এখানে মিস করে যাও হাইড্রোজেন বন্ধনের কথাটা কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে মিস করলে হবে না, এখানে হাইড্রোজেন বন্ধনটা বলতেই হবে। তাহলে অসমযোজী বন্ধন সম্পর্কে আমাদের একটা ধারণা, আইডিয়া হয়ে গেছে, যৌগ কাকে বলে হয়ে গেছে। আমরা নেক্সট টপিকে যাব, যেটা কে বলা হয় অষ্টক সূত্রের ব্যতিক্রম। বলছিলাম যে এই কোনো যৌগের মাথায় যদি প্লাস বা মাইনাস সাইন থাকে তারও তো অসমযোজী বন্ধন হবে না? যে যদি স্যার কোনো আয়ন থাকে বা মূলক থাকে, ক্যাটায়ন বা অ্যানায়ন, যেমন NH4+ যখন দেখলাম তখন দেখলাম যে এখানে অসমযোজী বন্ধন আছে, H3O+-এ দেখলাম অসমযোজী বন্ধন আছে, BF4- দেখলাম অসমযোজী বন্ধন আছে। কিন্তু HF2- ক্ষেত্রে, HF2 মাথায় মাইনাসের ক্ষেত্রে অসমযোজী বন্ধন হলো না স্যার। তার মানে এইটা বুঝতে পারলাম যে ক্যাটায়ন বা অ্যানায়ন যদি মূলক থাকে তাহলে অসমযোজী হবার চান্স অনেক বেশি, তবে হবেই এর বাধ্যতামূলক নয়, এখান থেকে বোঝা গেল সেটা। কারণটা কি শোনো, হাইড্রোজেন এখানে কেন্দ্রীয় পরমাণু হয়ে যাচ্ছে, তাই না? হাইড্রোজেন এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে। হাইড্রোজেন যদি কেন্দ্রীয় পরমাণু হয়, হাইড্রোজেন কি একের অধিক বন্ধন করতে পারে? একের অধিক বন্ধন করতে পারে না হাইড্রোজেন। তাই এখানে কোনো বন্ধন হয়নি। এটা যে হাইড্রোজেন বন্ড বলছি সেটা ওয়ান টাইপ অফ অ্যাট্রাকশন, বাট ভেরি ভেরি উইক কম্পেয়ার টু আয়নিক বন্ড অর কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধন বা তড়িৎযোজী বন্ধন অনেক বেশি শক্তিশালী একটা বন্ধন, আর হাইড্রোজেন বন্ড নাম বলছি কিন্তু এটা একটা দুর্বল আকর্ষণ বল, খুব বেশি দুর্বল নয়, তবে সমযোজী বা তড়িৎযোজীর থেকে অনেক দুর্বল। অর্থাৎ এটা একটা অ্যাট্রাকশান যেটা এই যে AHF এর থেকে খুব কম, এটা জাস্ট একটা অ্যাট্রাকশান, এটা বন্ড নয়। মানে হাইড্রোজেন বন্ধনকে আমরা বন্ধনের পর্যায়ে ফেলতে পারবো না, 3টে স্ট্রং বন্ড পাওয়া যায়। এছাড়া আরও আছে, আমাদের সিলেবাস অনুযায়ী বলছি, সমযোজী, তড়িৎযোজী, অসমযোজী। যেটা অসমযোজী আর সমযোজী তো প্রায় একই রকম, একই জিনিস প্রায়।
তড়িৎযোজির মতো এখানেও একটা অ্যাট্রাকশন পাচ্ছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ডেল্টা প্লাসের সাথে এফ মাইনাসের, কিন্তু এটা একটা ইন্টারাকশন, সেই জন্য আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, বন্ধন দেখাইনি। কারণ হাইড্রোজেন কেন্দ্রীয় পরমাণু হতে পারে না, হাইড্রোজেনের দুটো বন্ধন হতে পারে না, সেই জন্য এখানে কোঅর্ডিনেট বন্ড ফর্ম হয়নি। এটা একটা অ্যাট্রাকশন, যেটাকে নাম দিয়েছি হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, এটা একটা স্ট্রং টাইপ অফ বন্ড, তবে কোভ্যালেন্ট বা আয়নিক বন্ডের মতো স্ট্রং নয়। যেমন একটা কোভ্যালেন্ট বন্ডকে ভাঙতে 200 কিলোজুল মিনিমাম একটা এনার্জি লাগে, 200 কিলোজুল বা 150 তো লাগবেই, কিন্তু এই বন্ধনটা ভাঙতে 40 কিলো ক্যালোরি বা 40 কিলোজুল এনার্জিতেই ব্রেক করে যাবে, খুব কম। 4 থেকে 20 বা 25-30 এরকম এনার্জি থাকে এই অ্যাট্রাকশানে, আর এখানে অনেক বেশি স্ট্রং বন্ড আছে এইচএফ, সেই জন্য এখানে কোঅর্ডিনেট বন্ড দেখালাম না, একটা ইন্টারাকশন দেখালাম যেটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। এর একটা প্রভাব আছে একটা যৌগে, সেই জন্য এটাকে আমরা বন্ড লিখছি, বাট এটা সমযোজী বা আয়নিক বন্ডের মতো স্ট্রং বন্ড নয়, এটা জাস্ট একটা ইন্টারাকশন বা অ্যাট্রাকশন। যেটা এদের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যে অনেকগুলো বন্ধন করতে পারে, অক্সিজেনও একাধিক বন্ধন করতে পারে, কিন্তু হাইড্রোজেন কোনো জায়গায় দেখবে না যে হাইড্রোজেন কেন্দ্রীয় পরমাণু হয়েছে, কারণ হাইড্রোজেন সবসময় প্রান্তীয় পরমাণু, হাইড্রোজেন একের বেশি বন্ধন করতে পারে না। কোনো যৌগ নেই যেখানে হাইড্রোজেন দুটো বন্ধন করেছে। অষ্টক সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ অনেকগুলো যৌগ দেখা যায় সমযোজী যৌগ, সেই সমযোজী যৌগে যে কেন্দ্রীয় পরমাণুটা আছে, সেই কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হয়নি, অক্টেট ফুলফিল হয়নি, বা অক্টেটের বেশি হয়ে গেছে। ব্যতিক্রম মানে কি? নর্মালের থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, তাই তো, তাকে তো ব্যতিক্রম বলি আমরা। অর্থাৎ কিছু কিছু যৌগ আছে যেখানে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হয়নি, কম আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে অষ্টকের বেশি হয়ে গেছে। যাদের অষ্টকের থেকে কম আছে, যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রনের কম আছে, তাদেরকে বলা হয় হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, হাইপো HYPO, ইংলিশে বলা হয় হাইপোভ্যালেন্ট, বাংলাতেও মনে হয় তাই বলা হয়। ইনকমপ্লিট অক্টেট, অসম্পূর্ণ অক্টেট আছে এখানে, অষ্টক পূর্তি হয়নি, ইনকমপ্লিট অক্টেট। আবার কিছু কিছু যৌগ আছে যেগুলো অক্টেটের বেশি হয়ে গেছে, তাদেরকে বলা হয় হাইপার ভ্যালেন্ট, হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড, যেখানে এক্সপ্লোশন অফ অক্টেট হয়ে যায়, এক্সপ্লোশন অফ অক্টেট বেশি হয়ে যায়। উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবে খুব ভালো, আর একটু বলে দিই তারপর কোশ্চেন করবে। যেমন BeCl2, নাম হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, এখানে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম, সেই বেরিলিয়ামের অক্টেট ফুলফিল হয়নি, দুটো ক্লোরিনের সাথে সে বন্ধন করেছে, তাহলে এই বেরিলিয়ামের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা বন্ধন, দুটো বন্ধন, তাহলে কটা ইলেকট্রন সে পাচ্ছে? 4টে ইলেকট্রন আছে, তার মানে 4টে ইলেকট্রন আছে, অক্টেটের কম আছে, কিন্তু যৌগটা স্টেবল। আর একটা উদাহরণ দিচ্ছি, BF3 বা BCl3, সেই BF3 বা BCl3 বোরন 3টে ফ্লুরিনের সাথে যুক্ত হয়েছে, কটা ইলেকট্রন তাহলে বোরন পাচ্ছে? 6টা ইলেকট্রন পাচ্ছে, তার মানে 3টে বোরনের নিজের আছে 3টে, আর 3টে ফ্লুরিন থেকে পাচ্ছে টোটাল 6টা। এইখানে বেরিলিয়ামের নিজের দুটো আছে, আর দুটো ক্লোরিন থেকে পাচ্ছে 4টে। তাহলে এই যে এক্সাম্পলগুলো দিচ্ছি, এগুলো কিন্তু সব ইনকমপ্লিট অক্টেট আছে, হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, এরকম AlCl3ও এক্সাম্পল আছে,
কিন্তু যদি ডাইমার ফর্ম করে তাহলে অক্টেট ফুলফিল হয়ে যাবে। এগুলো হচ্ছে ইনকমপ্লিট অক্টেটের এক্সাম্পল। তোমাকে পরীক্ষায় যে কোশ্চেনটা দেবে যে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় একটি যৌগের উদাহরণ দাও, যদি এরকম প্রশ্ন দেয় তুমি হাইপোভ্যালেন্ট বা হাইপার ভ্যালেন্ট দুটোই দেখাতে পারো। আর যদি বলে দেয় যে একটা যৌগের উদাহরণ দাও যেখানে অক্টেট ফুলফিল হয়নি, কম আছে, ইনকমপ্লিট অক্টেট আছে, তাহলে এইগুলো উদাহরণ দেবে। আর যদি বলে অক্টেটের বেশি হয়ে গেছে, 8টার বেশি হয়ে গেছে, এরকম এক্সাম্পল দাও, তাহলে একটা উদাহরণ দিচ্ছি PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে যে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস আছে তার সাথে 5টা ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে ফসফরাসের কটা ইলেকট্রন হচ্ছে এই যৌগে? ফসফরাসের নিজে 5টা থাকে আর 5টা ক্লোরিন থেকে পাচ্ছে, টোটাল 10টা, মানে অক্টেটের বেশি হয়ে গেছে, 10টা হয়ে গেছে। এরকম আরো অনেক যৌগ আছে, যেমন SF6 সালফার হেক্সাফ্লুরাইড। এখানে সালফার কেন্দ্রীয় পরমাণু 6টা ফ্লুরিনের সাথে যুক্ত থাকে সে, তাহলে সালফারের কটা ইলেকট্রন হচ্ছে এখানে? সালফারের নিজে 6টা প্লাস 6টা ফ্লুরিন থেকে 12টা হচ্ছে। স্টেবল কম্পাউন্ড, এটা স্টেবল কম্পাউন্ড। আর একটা লাস্ট দিয়ে দিই, IF7 আয়োডিন হেপ্টাফ্লুরাইড, 7টা আছে। তাহলে আয়োডিনে কটা হচ্ছে এখানে? বলো। 14টা। ভয় পাচ্ছি বলো বলতে? তো 14টা ইলেকট্রন থাকছে? হ্যাঁ থাকে, 14 থাকে, অক্টেটের বেশি আছে। এগুলোর এক্সপ্লানেশন বইতে দেওয়া আছে, সেই এক্সপ্লানেশন নিজে থেকে পড়ে নেবে। আমি খুব একটা ওই এক্সপ্লানেশন নিজেও পড়িনি, আমি বলিও না, পড়াইও না, আমার পছন্দ হয়নি আর কি। যদিও বড় বড় বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন, আমার পছন্দ হয়নি। এটা তোমরা দেখতে পারো, যদিও এইসব আসে না পরীক্ষায়। কোশ্চেন দেবে যে ইনকমপ্লিট অক্টেট আর অক্টেটের বেশি দেখা যায় এরকম যৌগের উদাহরণ দাও, সেই উদাহরণগুলো দেবে, মানে মুখস্থ ভিত্তিক কোশ্চেন। আর আরেকটা উদাহরণ, আরেকটা প্রশ্ন দেয় পরীক্ষায় যে একটি যৌগের উদাহরণ দাও যেখানে কেন্দ্রীয় মৌলের অড ইলেকট্রন থাকে। কেন্দ্রীয় মৌলের অড ইলেকট্রন মানে নিঃসঙ্গ ইলেকট্রন, নিঃসঙ্গ জোড় নয়, নিঃসঙ্গ ইলেকট্রন, অড ইলেকট্রন থাকে। একটা যৌগের উদাহরণ দিতে বলছি। হ্যাঁ, দেখাচ্ছি, দু একটা উদাহরণ দিই, বইতে আছে, বই থেকে দেখে নেবে। আরো আমি দুটো দিচ্ছি। নাইট্রিক অক্সাইড, NO। এই নাইট্রিক অক্সাইডের নাইট্রোজেন, তার সাথে ডবল বন্ডেড অক্সিজেন থাকে একটা। তাহলে অক্সিজেন যদি ডবল বন্ডেড থাকে, অক্সিজেনে কটা লোন পেয়ার দেবো? তাড়াতাড়ি বলো। দুটো, দুটো লোন পেয়ার। 3টে যে বলছে মার খাবে সে, 2টো লোন পেয়ার থাকে। আচ্ছা, নাইট্রোজেনের 2টো বন্ড করেছে, একটা 2টো, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন নাইট্রোজেন দিয়েছে, এখানে একটা দিয়েছে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে আর কটা থাকে? 3টে থাকে। তাহলে এই 2টো দেওয়ার পর আরো 3টে থাকে। এইখানে একটা লোন পেয়ার দিয়ে দিলাম, মাথায় একটা দিলাম, এই যে একটা দিলাম গোল করে দিলাম, এটা অড ইলেকট্রন, নিঃসঙ্গ ইলেকট্রন। আর এটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, এটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন বলা হয় এইটা। তাহলে অড ইলেকট্রন দেখা যায় এরকম একটা যৌগের উদাহরণ দিলে বলবে নাইট্রিক অক্সাইড, যেখানে একটা বিজোড় ইলেকট্রন দেখা যায়, অড ইলেকট্রন দেখা যায়।
বি আরেকটা উদাহরণ দিই, এটাও নাইট্রোজেনের আছে, নাইট্রোজেন ডাই অক্সাইড NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড। এখানে যে স্ট্রাকচারটা হয় সেটা দেখিয়ে দিই। ডবল বন্ডেড ও একটা থাকে, কোঅর্ডিনেট বন্ড একটা থাকে ও। তাহলে এইখানে দেখো নাইট্রোজেন ডবল বন্ড করার জন্য দুটো ইলেকট্রন ব্যবহার করছে, কোঅর্ডিনেট বন্ডের জন্য দুটো ইলেকট্রন ব্যবহার করছে, তাহলে নাইট্রোজেনের মাথায় আর একটা অড ইলেকট্রন আছে। আর এখানে অক্সিজেন দুটো লোন পেয়ার, এখানে অক্সিজেন তিনটে লোন পেয়ার, তাহলে অড ইলেকট্রন এরকম যৌগ আছে। এছাড়া আর একটা উদাহরণ দিয়েই দিই, বইতে দেখে নেবে, আরো কয়েকটা থাকতে পারে। Cl2O, এই ছবিটা তোমাদেরকে দিলাম হোমওয়ার্ক, একটু দেখে নেবে। আচ্ছা, আরো এরকম আছে মনে হয়, একটা বন্ধনে তিনটে ইলেকট্রন দেখা যায়, এরকম টাইপের কিছু উদাহরণ দেওয়া আছে। এটা বই থেকে একটু দেখে নেবে, কেমন? দু একটা জিনিস বই থেকে দেখে নেবে, মুখস্থ রাখবে। এগুলো মুখস্থ ভিত্তিক কোশ্চেনই দেয়, কারণ আমরা একটা চ্যাপ্টার যখন পড়বো কিছু কোশ্চেন আমাদেরকে জিজ্ঞাসা করবে যেগুলো কনসেপচুয়াল হবে, কিছু কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে যেগুলো মুখস্থ ভিত্তিক হবে, কিছু কিছু জিনিস হবে যেগুলো কোষে অঙ্কের মতো নিউমেরিক্যালি অঙ্ক কোষে বের করতে হবে, কিছু স্ট্রাকচার ড্র করতে হবে, কিছু মুখস্থ রাখতে হবে, কিছু না বুঝে মুখস্থ রাখতে হবে, কিছু বুঝে মুখস্থ রাখতে হবে। না বুঝেরটা ধীরে ধীরে উঁচু ক্লাসগুলোতে যখন যাবে বুঝতে শিখে যাবে, বা সেগুলো তখন থাকবে। আজকে এখান পর্যন্তই পড়াবো, নাকি আরেকটু পড়াবো?